দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিনিময়, সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি। প্রতি বিপ্লবে জীবন বিপন্ন হয়, পরিবর্তে আওয়ামী লীগকে পুনর্গঠিত হবার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ভারতে থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে না, কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে পুলিশ সদস্যরা, পোশাক ও লোগো সহ হবে কাঠামোগত পরিবর্তন। দর্শক, এবারে পুরো আয়োজনে যাচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া এবং সহযোগিতার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের পর বিএনপি মহাসচিব গণমাধ্যমকে জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে আওয়ামী লীগ নেতারা চক্রান্ত করছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৩ দিন পর প্রধান উপদেষ্টার আমন্ত্রণে প্রথমবারের মতো বৈঠকে বসেন রাজনৈতিক দলের নেতারা। সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। প্রথমে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির ৯ সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির সময় দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে জনগণের বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করে। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। পরে দলটির আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে ভারত থেকে। ছাত্র আন্দোলন ভিন্ন খাতে নিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। ভীতি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয়। পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল লিখছেন। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। বিএনপি এবং জামাতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানায় গণ অধিকার পরিষদ। জাতীয় বিপ্লবের মাস, আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন। ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৩ দিন পর প্রধান উপদেষ্টার আমন্ত্রণে প্রথমবারের মতো বৈঠকে বসেন রাজনৈতিক দলের নেতারা। সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। প্রথমে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির ৯ সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির সময় দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে জনগণের বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করে। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। পরে দলটির আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে ভারত থেকে। ছাত্র আন্দোলন ভিন্ন খাতে নিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। ভীতি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয়। পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল লিখছেন। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম,
এটা আমরা মনে করি না। বিএনপি এবং জামাতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানায় গণ অধিকার পরিষদ। জাতীয় বিপ্লবের মাস, আমরা অগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই। এটা আমাদের শোকের নয়, এটা আমাদের সুখের এবং শান্তির মাস। সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন। ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। অনুমোদনবিহীন অস্ত্র আগামী 7 দিনের মধ্যে জমা দিতে হবে, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার ঢাকা সিএমএইচে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে কথা বলেছেন তিনি। এই সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রতি বিপ্লবে অনেকের জীবন বিপন্ন হয়, তাই তরুণদের দিয়ে দল পুনর্গঠন করা ভালো। কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে আনসারের অনেক সদস্য আহত হন। তাদেরকে দেখতে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি আহত আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাকে হামলার ভিডিও দেখানো হয়। সাধারণ মানুষের কাছে অস্ত্র কিভাবে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল? যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অনুরোধ করছি, প্ররোচনা আসেন না। ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন, আমার কিছু করার নেই। পুলিশের বর্তমান যে পোশাক রয়েছে তা পরে তারা বের হতে চান না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে প্রতি বিপ্লবের চিন্তা বাদ দিয়ে পুনর্গঠিত হওয়ার পরামর্শ দেন। তার এই মন্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এক পর্যায়ে পদত্যাগ চেয়ে রাজধানীর নয়াপল্টনে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবার নয়াপল্টন পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এদিকে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের স্বার্থ নষ্ট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য যতদিন সময় লাগবে ততদিনই থাকবে অন্তর্বর্তী এই সরকার। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকাল 3টার এ বৈঠকে যোগ দেন ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ প্রায় 60টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও জাতিসংঘের প্রতিনিধিরা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে কয়েকটি দেশের রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। আমি নতুন এই সরকারকে স্বাগত জানাই। চীনের পলিসি হচ্ছে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আগামীতেও এই দেশের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য প্রত্যাশা করি। রাশিয়ার সাথে এদেশের সম্পর্ক আগামীতেও এগিয়ে যাবে। পরে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সামগ্রিক অবস্থাটা তুলে ধরা হয়েছে কূটনীতিকদের কাছে। ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে। সব কিছু কেউ করে দিতে পারে না, কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায়, সেটুকু আমাদের ব্যবস্থা করে দিয়েছে। লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কূটনীতিকের আলোচনাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ আসেনি। তবে তিনি ভারতে থাকলেও ওই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে একজন রাষ্ট্রদূত বাংলাদেশে আরও যুব নেতৃত্বের প্রত্যাশা করেছেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 11 দফা দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদর দফতর জানিয়েছে, দেশের 639টি থানার মধ্যে 628টিই চালু হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়া বাকি 11টিতে কাজ শুরু হয়নি এখন পর্যন্ত। 2 থেকে 3 দিন সময় লাগবে সেই কাজ শুরু হতে। এদিকে পুলিশ কাজে যোগ দেয়, স্বস্তি ফিরেছে জনমনে। এক সপ্তাহের কর্মবিরতির পর সোমবার নওগাঁয় কাজ শুরু করেন পুলিশ সদস্যরা। থানায় কার্যক্রমের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজে যোগ দেয় ট্রাফিক পুলিশ। এ সময় সাধারণ জনগণ পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়। সরকার বাহাদুরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, পুলিশ সবাই সব স্টেশনে এবং সমস্ত স্বাভাবিক কাজগুলো করবে। দেশে যে মর্মান্তিক কাহিনীগুলো হয়েছে, আমাদের ছাত্রছাত্রী ভাইদের সাথে সাথে পুলিশও সমানভাবে আহত নিহত হয়েছে। নিরপেক্ষভাবে দেশে যাতে আইন শৃঙ্খলা তারা আবার ফিরিয়ে আনতে পারে, সেজন্য আমরা আজকে তাদেরকে বরণ করতে এসেছি। ময়মনসিংহ জেলার 14টি থানায় কার্যক্রম শুরু হওয়ায় সেবা প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষায় নগরীতে টহল বাড়ানো হয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজনে 24/7 আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে সাথে নিয়ে সকল প্রকার চুরি ডাকাতি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। আর হলো পুলিশের ধর্মই হচ্ছে সেবা করা, যাতে তারা এই স্লোগানে তারা ঠিক থাকে, তাহলে আমরা জনগণ ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো। শরীয়তপুরে জেলা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা গাড়ি বহর নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন থানায় যোগ দিয়েছেন সংশ্লিষ্টরা। কর্মস্থলে যোগ দেওয়ার প্রথম দিনে ফেনী মডেল থানা পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে। আমাদের সেনাবাহিনীর সদস্যরা রাস্তা বাড়ানোর জন্য সার্বক্ষণিকভাবে ওনাদের সাথে আছেন। ওনারা আজকে জয়েন করেছেন পুলিশ বাহিনী এবং আমি মনে করি খুব দ্রুততম সময়ে ওনারা আস্থা ফিরে পাবেন। ভোলায় আনুষ্ঠানিকভাবে 10টি থানার কার্যক্রম শুরু হয়েছে। কাজে ফেরায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পুলিশ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। ছাত্র যারা ডিগ্রি করেছেন তারা আসলে অভ্যস্ত না, তারপর যা করেছে আমরা অত্যন্ত খুশি তাদের কাছে। আজ থেকে আমরা রাস্তায় আমরা ডেভেলপ হয়েছে রাস্তায়। এভাবে দেশের বিভিন্ন কার্যক্রমে আমাদের যদি ডাকে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। তারা সুন্দরভাবে তাদের দায়িত্বটা পরিচালনা করবে ও দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলবে। সুনামগঞ্জের 12টি থানায় কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। থানাগুলোতে পুলিশের উপস্থিতিতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। বাংলাদেশ পুলিশের কাঠামোগত পরিবর্তনের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্লেষকরাও বলছেন, পুলিশকে রাজনৈতিক পরিধির বাইরে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এছাড়া আলাদা কমিশনের আওতায় পুলিশকে দেয়া হলে জবাবদিহিতা বাড়বে।
সাম্প্রতিক অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জায়গায় ৪২ জন পুলিশ নিহত হয়েছেন। এরপর থেকেই কর্মবিরতিতে যায় বাহিনীর সদস্যরা। এ সময় ঊর্ধ্বতন কয়েকজনের আদেশে রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করার অভিযোগ করেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে সাধারণ মানুষের রোষ ও নিজেদের সংস্কারে ১১ দফা দাবি জানায় পুলিশের অধিকাংশ সদস্য। নতুন সরকার গঠিত হওয়ার পর ১১ দফা বাস্তবায়নের আশ্বাসে সোমবার নিজ কর্মে যোগ দেন পুলিশ সদস্যরা। সরকার বলছে পুলিশের পোশাক, লোগো সহ মৌলিক বিভিন্ন জায়গায় ধাপে ধাপে পরিবর্তন করা হবে, যা পুলিশ সদস্যদের দাবি করা ১১ দফার মধ্যেই রয়েছে। তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। তারপর আইজি সাহেব আমরা বললাম যে ভাই এটা একটু বললেই তো হবে না, একটু সময় লাগবে। ওরা বলে আমরা এখন আমি কালকে দেখলাম যে এই ট্রাফিক পুলিশ শুধু পুলিশের একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাদের মধ্যে তো একটা উপলব্ধি হয়েছে, তারা তো এখন দেখছে যে হোয়াট দে হ্যাভ নট ডান, তাদেরকে দিয়ে করানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি তাদের জবাবদিহিতা নিশ্চিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। বিষয়টা হচ্ছে যে সরাসরি সরকার নিয়ন্ত্রণ না করে একটা আলাদা বডির মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা, কমিশন সেটা করতে পারে। পুলিশকে এভাবে বারবার যে সরকার আসে তারা রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। পুলিশকে যাতে আর রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেজন্য রাজনীতিবিদদেরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে যাত্রা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ৪ বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেয়ার পর সোমবার সংবর্ধনার আয়োজন করা হয়। তার এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এতে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, দীর্ঘদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল। শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণ ঘটিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিচার বিভাগকে সাহসের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, এতে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত হবে। বিচার বিভাগ যদি শক্তিশালী না হয় মানবাধিকার নিশ্চিত হবে না। মানুষ ন্যায় বিচার থেকে বিচ্যুত হবে, ন্যায় বিচার থেকে তারা কোনো বঞ্চিত হবে। সুতরাং বাংলাদেশ শক্তিশালী করতে হলে, গণতন্ত্র ভোটাধিকার শক্তিশালী করতে হলে, মানবাধিকার শক্তিশালী করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন থাকতে হবে এবং সাহসী ভূমিকা পালন করতে হবে। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তিনি জানান, বিচারকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এমন দাবি জানান অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করার পাশাপাশি তার ফ্যাসিবাদের সহযোগীদেরও আসামি করতে হবে। শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চায় তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ছাত্ররা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন 25টি মন্ত্রণালয় বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে নিজের মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা। এরপর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে
বলে জানা যায়। এছাড়া প্রধান উপদেষ্টা তার অধীনের সকল মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনাও দিয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। তিনি 2006 থেকে 2008 সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শারদীয় দুর্গাপূজার ছুটি 3 দিন করতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সনাতন ধর্মমতের অনুসারীদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পূজার ছুটি একদিন হয়, যারা চাকরি করেন তারা ছুটিতে যেতে পারেন না, তাই এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবে। উপদেষ্টা আরও জানিয়েছেন, জন্মাষ্টমীতে বর্ডার গার্ড বাংলাদেশ কঠোর নিরাপত্তা দেবে, জেলাগুলোতে সেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। যদি পুলিশ সদস্য কম হয় তাহলে আনসার সদস্যদের ব্যবহার করতে জেলা প্রশাসকদের নির্দেশ থাকবে। কিছু ব্যাংক মৃতপ্রায় আর অনেক ব্যাংক ক্লিনিক্যালি ডেড বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মৃতপ্রায় ব্যাংকগুলোকে ফের একবার সচল করার চেষ্টা করা যেতে পারে বলে মনে করেন গবেষণা এই সংস্থাটির কর্তারা। সোমবার রাজধানী ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সিপিডি। মৃতপ্রায় ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনায় ও পরিচালনা পর্ষদে বদল করার পরামর্শ দিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানিয়েছেন, সরকার এসব ব্যাংকগুলোকে মূলধন দিয়ে পুনর্বাসন করছে, যাতে দেশের অর্থ অপচয় হচ্ছে, কাজে আসছে না। সরকার পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার যে ঘটনা ঘটেছে তার অনেকগুলোই গুজব, ভুয়া পোস্ট দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ফ্যাক্ট চেক অনুসন্ধান চালিয়েছে বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এতে বলা হয়েছে, ভারতের অতি দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সাররাই এই সুযোগ কাজে লাগিয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুরের খবর আসতে থাকে। এরই মধ্যে দেশের 52টি জেলায় সংখ্যালঘুদের উপর 205টি হামলার ঘটনা ঘটেছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদও গড়ে তোলেন তারা। এ নিয়ে ফ্যাক্ট চেক অনুসন্ধান চালিয়েছে বিবিসি বাংলার তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই। এতে বলা হয়, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা যেমন ঘটেছে তেমনি অনেক হামলার গুজবও ছড়ানো হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন হচ্ছে বলে যে ভুয়া পোস্টগুলো ছড়িয়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে বিবিসি বাংলার ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে গুজব শনাক্ত করতে ব্র্যান্ড ওয়াচ অ্যাপের সহযোগিতা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ভিত্তিক ফ্যাক্ট চেকাররাও গত কয়েকদিনের সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে অনেকটা একই রকম তথ্য পেয়েছেন। বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছিল, তার মধ্যে একটি হিন্দু ধর্মাবলম্বী ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরে জানা যায় যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে তা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়ি। চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে আগুন লাগার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে জানা যায় মন্দিরে আগুন লাগেনি, আওয়ামী লীগের একটি কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে মন্দিরের পিছনে আগুন লাগানো হয়। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ইসলামী জনতা হিন্দুদের একটি গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু পুকুরে সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে। পরে জানা গেছে ওই ব্যক্তি মুসলমান। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। দেশটির গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের জন্য তা লজ্জাজনক হতো।
বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন। ডক্টর ইউনূসকে জামায়াত ইসলামী বা পাকিস্তানি আইএসআই এর ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তিনি কিছুটা ওয়াশিংটনপন্থী বলেও মন্তব্য করেছেন শশী থারুর। রাশিয়ার ভূখণ্ডের অন্তত 30 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি বলে জানিয়েছে বিশ্লেষকরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কুরস্ক অঞ্চলে হামলা শুরুর 6 দিন পর ইউক্রেনীয় সেনাবাহিনী টোলপিনো এবং ওপসাচি কোলোদেজ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মস্কোর কর্মকর্তারা। গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। ওই প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাস বলছে নতুন আলোচনার নামে ইসরায়েল সময়ক্ষেপণ করবে। তাই আগের যুদ্ধবিরতি আলোচনার ভিত্তিতে একটি পরিকল্পনা উপস্থাপন করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাস জানিয়েছে গত 31 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন সেটার উপর ভিত্তি করে পরিকল্পনা তারা চান। এদিকে যুদ্ধের পুরোপুরি অবসান চান বলে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার বার্তা পাঠিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলোকে। রাজনৈতিক কোনো বিবেচনা না রেখে কেবল মেধার ভিত্তিতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে জাতীয় দলের সদস্য থাকা অবস্থায় কারো রাজনীতিতে জড়ানোর বিষয়টি তার পছন্দ নয় বলেও জানিয়েছেন তিনি। এটা একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিনিময়, সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি। প্রতি বিপ্লবে জীবন বিপন্ন হয়, পরিবর্তে আওয়ামী লীগে পুনর্গঠিত হওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ভারতে থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে না, কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে পুলিশ সদস্যরা পোশাক ও লোগো সহ হবে কাঠামোগত পরিবর্তন। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।